স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য রয়েছে অনিন্দিতা নাথের কলমে ভোকাট্টা। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। মাঠের ধারে দাঁড়িয়েছিল হারু। হাঁ করে আকাশের দিকে তাকিয়েছিল। পেটকাঠি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গা, ঈগল, চীন প্লাস্টিকের ঘুড়ি আকাশের গায়ে পক্ষীরাজের মতো উঠছিল। পাড়ার বাচ্চাগুলো থেকে থেকে ভোকাট্টা বলে চিৎকার করে। দূরে দাঁড়িয়েছিল হারু। আনন্দে টেনশনে হারুর মুখের অভিব্যক্তি ক্ষণে ক্ষণে বদলাতে লাগলো। বীরেনের পেটকাঠি ঘুড়িটা সবচেয়ে উপরে উঠছিল। পাশের পাড়ার কয়েকটা ঘুড়ি কেটেছে এই পেটকাঠি ঘুড়িটা। মনে মনে ভাবে বীরেন, খুব ভালো মাঞ্জা দিতে পারে সে। পুরনো কাঁচের বোতল গুঁড়ো করে তাতে কাঁচা বেলের আঠা, শিরিষের আঠা আর ভাতের মাড় ফুটিয়ে মাঞ্জা দিতে হয়। বীরেনের ঘুড়িটা একটা করে ঘুড়ি কাটছে আর সেগুলো নিতে আবার ছেলের দল ছুটছে। কোনোটা গাছের ডালে আটকে যাচ্ছে, আবার কোনোটা মাটিতে পড়ার আগে ছেলেটা ধরে নিচ্ছে। আগে হলে হারুও দৌড়াতো ছেলেদের দলের সাথে, কিন্তু গত সপ্তাহে এমন একটা ঘটনা ঘটল যে হারুর আর সাহস নেই। ঘুড়ি ধরতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে এমন ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল যে কোনো দিকে খেয়াল ছিল না। ঘুড়িটা আকাশের গা বেয়ে তরতর করে নিচে নামছিল। হারু হাত বাড়িয়ে সেটাকে ধরতে যাবে, এমন সময় কারোর সঙ্গে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যায়। উঠে বসে দেখল বীরেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। ঘটনাটা এখানে থেমে গেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বীরেনের হাতে ধরা ছিল নতুন কেনা একটা ঘুড়ি। সেটা ওদের দুজনের মাঝে পড়ে ছিঁড়ে গেছে। মাঞ্জার টানে হারুর হাত কেটে গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। বীরেনের একটা চড় ওর গালে এসে পড়তে হারু ছিটকে পড়ে মাঠের মধ্যে। আমায় মারলি কেন বীরেন? ছোট লোক ছেলে, দিলে আমার ঘুড়িটা ছিঁড়ে। বলেই আবার এলো পাথারি চড় থাপ্পড় মারতে শুরু করলো বীরেন আর ওর সঙ্গীরা। ওই পথ দিয়ে হারুর বাবা রিক্সা নিয়ে ফিরছিল। কোনো মতে হাতে পায়ে ধরে ছেলেকে ছাড়িয়ে এনেছিল। বীরেন আসলে এ পাড়ার ছেলেদের নেতা। বয়স হারুর মতো 15-16 বছর, কিন্তু ওর বাবা মহাজন, প্রচুর টাকা, সবাই ওদের সমঝে চলে। আগে হারুদের মতো বীরেনের বাবার অবস্থা ছিল। ওর বাবা মুদির দোকানে কাজ করত, কিন্তু রাতারাতি কেমন করে যেন ওরা খুব বড় লোক হয়ে গেল। তবে থেকে বীরেন এই কেষ্টপুর গ্রামের ছেলেদের নেতা। সেদিনের পর থেকে হারুর সঙ্গে আর কেউ খেলে না, কথাও বলে না। হলুদ, নুন আর চিনি মাখানো বেগুনগুলোকে ধোঁয়া ওঠা সর্ষের তেলের কড়াইয়ে ছেড়ে দিতেই হুস হাস শব্দ করে বেগুনগুলো যেন প্রতিবাদ করে উঠল। শিলনোড়া পায়ের কাছেই পড়েছিল, সেটার উপর লঙ্কা, সর্ষে আর খানিকটা নারকোল কুড়িয়ে রাখা। একটা বাটিতে কয়েকটা কুচো চিংড়ি, তার উপর কয়েকটা মাছি ভনভন করছে। উনুনের গনগনে আছে বেগুনগুলো আস্তে আস্তে কেমন যেন পুড়ে কালো হয়ে যেতে লাগলো। তাড়াতাড়ি খুন্তি দিয়ে বেগুনগুলো উল্টে দিয়ে মুখ ঝামটা দিয়ে বলল, নবাব পুত্র রয়েছেন, ঘুড়ি ওড়াবেন। বাপ মুখে রক্ত তুলে পয়সা আনছে, আর ছেলের বাবুগিরি। দূরা দূরা মুখের সামনে দিয়ে। কথাগুলো বলেই রান্নায় মন দেয় বিন্তি, হারুর সৎ মা। হারুর মা লক্ষ্মী 7 দিনের জ্বরে মারা যাওয়ার 2 দিন পর রমেন বিন্তিকে ঘরে তুলে বলেছিল আজ থেকে ও হারুর নতুন মা। তারপর থেকে হারুর জীবনটা কেমন যেন বদলে যায়। খাবারের ঠিক নেই, পরনের কাপড়ের ঠিক নেই। পাড়ার লোক বলে বিন্তি খারাপ পাড়ার মেয়ে। হারু এসব কথায় কান দেয় না। মায়ের শ্রাদ্ধের দিন গঙ্গার ঘাটে সে শুনেছিল বিন্তির নাকি পোড়োবরতলার ওঝার কাছে যাতায়াত আছে। ওঝা মন্ত্র পড়ে দিলে যা চাওয়া হয় তাই পাওয়া যায়।
তবে বদলে নিজের প্রিয় একটা জিনিস দিতে হয়। সেসব শোনা কথা। পোড়ো বটতলার পাশেই পরিত্যক্ত মাজার, কেউ ভয়ে ওদিক মারায় না। হারু ভাতের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। বাবা চলে গেছে, আজ আর ভাত পাবে না। বাবা থাকলে বিনতি খেতে দেয়, না থাকলে উচ্চবাচ্যও করে না। মুড়ি জল খেয়ে ফাঁকা গোয়ালের কাছে গিয়ে বসল। আগে মতি ছিল, অনেকটা দুধ দিত। মা মারা যাওয়ার পর বিক্রি করে দিয়েছে মতিকে। হারু আগে যেত মতিকে দেখতে, কিন্তু ভীষণ কান্না পায়, তাই আর যায় না। আর মতিও এত হাম্বা হাম্বা করে যে বাড়ির লোক বিরক্ত হয়। বিনতি রান্না সেরে কলসি নিয়ে পুকুরে যাওয়ার সময় হারুকে দেখে বলল, 16-17 বছর বয়স হয়ে গেছে, এখনো বায় না। এত শখ যখন নিজে রোজগার করে নিয়ে আয়। বাবু আবার রাগ দেখাচ্ছে। বিনতি বেরিয়ে যেতেই হারু পান্তা ভাতের হাঁড়ি থেকে ভাত আর চিংড়ি বাটা দিয়ে এক থালা ভাত নিশ্চিন্তে খেয়ে নিল। ও জানে বিনতির বাড়ি ফিরতে সময় লাগবে। কালো শরীরটা গামছায় মুড়ে বিনতি পুকুরের এপার থেকে ওই পারে সাঁতার কাটবে। পথযাত্রীদের দু একটা রসালো বাক্য প্রাণ ভরে উপভোগ করে তারপর আসবে। খাওয়া শেষ করে থালা ধুয়ে হারু বাড়ির বাইরে তাকিয়ে দেখল প্যাক প্যাক শব্দ করে রিকশাটা থামলো ওদের কুঁড়ে ঘরটার সামনে। একটা তেলচিটে লুঙ্গি আর একটা নোংরা গেঞ্জি পরা বছর 45-এর রমেন নামলো। ছেলের দিকে তাকিয়ে দেখে বলল, আরে মা কই? নাইতে গেছে। রমেন ঘরে ঢুকে চৌকির ওপর শুয়ে পড়ে। হাড় জিরজিরে শরীরের বুকের খাঁচা উপরে উঠে নামে। বিছানায় শুয়ে শুয়ে বলে, আগে ঘেমে নে, বাড়ি ফিরলে লক্ষ্মী জল বাতাসে এগিয়ে দিত। আর এই মাঘির শুধু শরীরের খিদা, রাক্ষসীটা হয়নি একটা, সংসারটা তো গিলে খেলো। বাইরে বাসনের ঝনঝন শব্দ শুনে রমেন থেমে গেল। বাইরে এসে দেখল বিনতির চোখ দুটো রাগে যেন জ্বলছে। তারপরই ভিজে কাপড়ে উঠোনের মাঝে হাত পা ছড়িয়ে বসে কাঁদতে কাঁদতে পাড়া মাথায় করে বলতে লাগলো, হায় 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 গো, ছেলে আর বাপ মিলে আমার মাথাটাকে চিবিয়ে খাও। এত লোকের মরণ হয় গো, আমি কেন মরি না? আগে পাড়ার লোকজন ছুটে আসতো, এখন সবার গা শোয়া হয়ে গেছে, কেউ কানে তোলে না। অন্ধকার ঘরটার মধ্যে টিম টিম করে একটা আলো জ্বলছিল। মাটির দেওয়াল, খড়ের ছাউনি দেওয়া ঘরটার কোণে একটা উঁচু মাটির ঢিপি। সেটার উপরই কালো রঙের একটা পোশাক পরে বসে আছে ওঝা। ঘরে সার দেওয়া কাঁচের বোতল। বোতলগুলো খালি নয়, সেটার মধ্যেকার জিনিসগুলো মাঝে মাঝে আগুনের গোলার মতো জ্বলে ওঠে। লোকটা যে কোন ধর্মের তা কেউ জানে না, তবে লোকটা কিছু গুপ্ত বিদ্যা জানে। মারণ, উচাটন, স্তম্ভন এইসব করানোর জন্য অনেকেই লোকটার কাছে আসে। দক্ষিণা কিচ্ছু নেয় না, শুধু এটুকু বলে সময় মতো একটা প্রিয় জিনিস তার থেকে সরে যাবে। লোকজন প্রথমে না বুঝে প্রিয় ফল মিষ্টি এগুলো দিয়ে আসতো। লোকটা ছুঁয়েও দেখত না, চোখ বন্ধ করে ওই বেদির উপর বসে থাকে। ওঝার ঘরের বাইরে অদ্ভুতভাবে বসে থাকে ওর একমাত্র সঙ্গী লেটো। কোমর ভাঙা, সোজা হয়ে চলতে পারে না। 4 হাত পা এমন করে বসে যেন একটা 4 পাই প্রাণী। ভেতর থেকে অনুমতি হয় তবেই লেটো দরজা থেকে সরে যায়, না হলে ওইখানে ওইভাবে বসে থাকে। দিনে মানে এই জঙ্গলের পোড়ো বটতলায় কেউ আসে না, তবে রাতের বেলা কেউ কেউ আসে। চণ্ডীতলায় তাসের আড্ডায় খবরটা শুনেছিল রমেন। রমাপদ, বীরেনের বাবা, হঠাৎ করে এত বড়লোক হয়ে যাওয়ার পেছনে এই ওঝার হাত আছে। জুয়ার নেশায় অনেকগুলো টাকা খুইয়ে ট্রেনে গলা দিতে যাচ্ছিল। এক বন্ধু দেখতে পেয়ে সেই যাত্রায় বাঁচিয়ে নিয়েছিল। সেই দিন আর আজকের দিন রমাপদর নিজের দোকানে 3টে কর্মচারী কাজ করে। বীরেন এই গ্রামের সবচেয়ে বড় যে ইংরেজি স্কুল সেখানে পড়ে। সবাই বলতো রমাপদ নাকি বিনতির ঘরে যেত। তার কাছ থেকেই ওঝার খবর পেয়ে তার কাছে গিয়ে নিজের কপাল ফিরিয়ে নিয়েছে। তবে থেকে গ্রামে ফিসফাস। তবে পুরনো কেচ্ছা বেশি দিন টেকে না, হাওয়ায় মিলিয়ে গিয়ে নতুন কেচ্ছা বেরিয়ে আসে।
তবে রমাপদর মনে একটা কাঁটা সর্বক্ষণ খচখচ করে। ওঝার কাছে যেদিন গিয়েছিল সে বলেছিল, তোর প্রিয় জিনিসটা দিতে পারবি? রমাপদ সম্মতিতে ঘাড় নাড়ে। তখনই ঘরময় কাঁচের বয়েমগুলো নিজে থেকেই জ্বলে উঠেছিল। ভিতরে এক একটা হলদে আগুনের গোলা। বয়েমগুলো নিজে নিজে মাটিতে গড়াগড়ি খেতে থাকে আর কাঁচে কাঁচে ধাক্কা খেয়ে বিচিত্র শব্দ তোলে। রমাপদর ভয়ার্ত মুখ দেখে ওঝা বিকট শব্দে হেসে উঠেছিল। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে গ্রামের মাঠের বাইরে ঘুম ভেঙে উঠে দেখল তার 2 পকেটে সোনার মোহর। আর রমাপদকে পেছনে ফিরে দেখতে হয়নি। তবে আজও রাতে চিন্তায় ঘুম আসে না। ওঝার কাছে পরে অনেকবার যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু লেটো ঢুকতে দেয়নি। সামনেই বিশ্বকর্মা পুজো, মাঝে শুধুমাত্র দিন 3 আছে। এ পাড়ার সঙ্গে পাশের পাড়ার ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হবে পুজোর দিন। তাই এখন থেকেই বাচ্চাগুলো ঘুড়ি ওড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। হারু চাইছিল যোগ দিতে, কিন্তু তার না আছে লাটাই, না আছে ঘুড়ি। মা থাকলে না একটা ব্যাপার ছিল, সৎ মা তো একটা পয়সাও দেবে না। বাবার কাছে চাইলে উল্টে মার খাবে। হারু বসে বসে এসব ভাবছিল, হঠাৎ কেউ যেন ওর কাঁধে হাত রাখল। হারু চমকে পিছনে ফিরে দেখল শঙ্কর, এই পাড়ারই ছেলে। কিরে হারু, কি ভাবছিস? হ্যাঁ, মায়ের কাছে টাকা চেয়েছিলাম, একটা লাটাই আর ঘুড়ি কিনবো। কিছুতেই দিল না, বলল ইনকাম করে আন। আমায় কে কাজ দেবে বলতো? মুটের কাজ করবি আমার বাবার দোকানে? গলার স্বর শঙ্করের না, ওর পেছন থেকে বীরেন কথাগুলো বলল। হারুর চোখ জলে ভিজে যায়। খ্যাক খ্যাক শব্দ করে হাসতে হাসতে পকেট থেকে 100 টাকার 2টো নোট বার করে হারুর চোখের সামনে ঘুরিয়ে পকেটে রেখে বলল, দেখ, ভালো প্রস্তাব দিলাম, রাজি হলে জানাস। হারু টলটলে জলে ভরা চোখ মেলে শঙ্করের দিকে তাকায়। ওর মুখে বিশ্রী হাসি। বাকি ছেলেদের দল বীরেনের সুরে সুর মিলিয়ে বলে, ঘুড়ি লাটাই কিনতে পারলে স্কুলের বড় মাঠে চলে আসিস। সবাই মিলে হাসতে হাসতে এগিয়ে গেল স্কুলের বড় মাঠের দিকে। ওদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে হারু ওখানেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। সন্ধে তখন গুড়ি মেরে জঙ্গলের ভেতর থেকে এই গ্রামের দিকে এগোচ্ছে। ঠিক তখনই খসখসে পাতার আওয়াজে কারোর আসার শব্দ শুনে আরো চমকে ওঠে। অন্ধকারে আবছা অবয়ব। হারু একটা ইটের টুকরো তুলে নিয়ে চিৎকার করে বলল, কে ওইখানে? তখনই জঙ্গলের ভেতর কতগুলো পাখি ডেকে উঠল। শুকনো পাতার ওপর খচমচ শব্দ তুলে কিছু একটা এগিয়ে আসছে। হারু ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। আবছা অবয়ব একটা 4 পাই প্রাণীর। হারুর দিকে তাকিয়ে ফ্যাসফ্যাসে গলায় বলল, ভয় পেও না খোকা, আমি লেটো। লোকটা হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে এলো। ওঝার কুটিরের বাইরে ওকে আগেও দেখেছে হারু। গ্রামে একটা চাপা গুজব ছড়িয়ে আছে, ওঝার নাকি একটা পোষা পিশাচ আছে। কেউ কেউ বলে লেটো হচ্ছে সেই পিশাচ। আমি বাড়ি যাই। হ্যাঁ, বলে দৌড়ে বাড়ির দিকে এগোতে যাবে, তখনই লেটো বলল, আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে হারু। ওর পা দুটো এই কথাটা শুনে থেমে যায়। পিছন ফিরে দেখল লেটো অনেকটা এগিয়ে এসেছে। তুমি কিভাবে জানলে আমি কাজ খুঁজছি? লেটো খ্যাক খ্যাক করে হেসে উঠল। অন্ধকারে ওর ছুঁচলো সদন্তগুলো হারুর চোখে পড়ল না। লেটো বলল, ভারী বোকা ছেলে তুমি। এই তো কিছুক্ষণ আগেই তুমি বলছিলে, তখনই শুনেছি। হারু মনে একটু সাহস নিয়ে এগিয়ে যায়। অন্ধকার পুরোপুরি নেমে এসেছে। কি কাজ? একটা গোপনীয় কাজ আছে, তোমাকে ওই রমাপদর। কি যেন বলতে গিয়ে লেটো থেমে বলল, মাজার যেন। হারু মাথা নাড়ায়। মাজারের পেছনে কাল ঠিক সন্ধ্যেবেলা চলে এসো। তোমার যা টাকা দরকার সেই টাকাও পাবে। সাথে আমি কর্তাকে বলে রাখবো তোমার জন্য
একটা কুড়ি আর লাটাইয়ের ব্যবস্থা করে রাখতে, ঠিক আছে? হারুর মনটা এক নিমেষে ভালো হয়ে গেল। মনে মনে ভাবে লোকজন এমনি ওঝা আর লেটোকে নিয়ে খারাপ কথা বলে। হারু চোখ মুছে বলল, সত্যি দেবে? যদি কাজটা করে দিতে পারো তাহলে আরো অনেক কিছু পাবে। আমি করব। তাহলে কালকে চলে এসো। বলেই লেটো একটা বুনো জন্তুর মতো জঙ্গলের ভেতরের দিকে মিলিয়ে গেল। আবার একটা রাতচরা পাখি বিকট আর্তনাদের মতো শব্দ করে এই গাছ থেকে ওই গাছে উড়ে চলে গেল। হারু এত রাতে বাড়ি ফেরার সাহস পেল না। সে জানে বাড়িতে না ফিরলেও তার সৎ মা টের পাবে না, আর বাবা মদের নেশায় চুর থাকে, কেউ খোঁজ করবে না। চণ্ডী মণ্ডপে শুয়ে রইল। পরদিন সারাটা দিন বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ালো। বিন্তি স্নানের সময় এলো। ওকে নাইতে যেতে দেখে এক ছুটে বাড়িতে গিয়ে দেখল বিন্তি আজ ভোলা মাছের ঝাল বানিয়েছে। কাল রাত থেকে মনে এক অদ্ভুত আনন্দ কাজ করছিল। পান্তা ভাতের বদলে গরম ভাত আর সবকটা মাছ খেয়ে থালা বাসন এমন করে ছড়িয়ে ছিটিয়ে রাখল যেন দেখলে মনে হয় বিড়ালের কাণ্ড। সন্ধ্যের মুখে আবার মাঠ পেরিয়ে মাজারের দিকে হাঁটা শুরু করতেই বড় বড় গাছের পেছনে খড়ের একচালা ঘরটা চোখে পড়ল। একটা কাঁপা কাঁপা হলদে আলো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছিল। হারুর মাথার মধ্যে কেউ বলে উঠল, যাও যাও আরো, ওই কুটিরের মধ্যে যাও, কুড়ি লাটাই পাবে, পেটকাঠি, ঈগল, চিনগুড়ি সব পাবে আরো, সব। এগিয়ে যাও। হারুর গা ছমছম করে উঠল। পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। রাতের অন্ধকার যেন গুঁড়ি মেরে তার পায়ের কাছে বসেছিল। ভয়ের চোটে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি গ্রামের দিকে ছুটল। মাঠের সামনে বাড়ি থেকে এসে দেখল বীরেন বন্ধুদের সাথে বাড়ি ফিরছে। হারুকে দেখে এসে বিশ্রী হাসি হেসে বলল, কিরে, ঘুড়িটা জোগাড় হলো? হয়নি? আহারে, তোকে তো বললাম আমার বাবার দোকানে যা। কথাটা বলে সবাই আবার একসাথে হেসে উঠল। রাগে ওর সারা শরীর কেমন যেন জ্বলে উঠল। পথ বদলে হাঁটতে লাগলো মাজারের দিকে। চারিদিকে উঁচু উঁচু মানুষের বুক সমান ঘাস গজিয়েছে। একটা পোকা টিটির করে কখন থেকে এক সুরে ডেকে যাচ্ছিল। হারু ভয়ে ভয়ে এগোয়। তার মনে হয় কেউ যেন ওই ঘাসের মধ্যে থেকে তার সাথে সাথেই চলেছে। লেটোকে দেখার পর থেকে হারুর কেমন যেন একটা সন্দেহ হয়। ও মানুষ তো? তখনই মাজারের পেছন থেকে কেউ যেন বলে ওঠে, এত দেরি করলে কেন? কে ওখানে? সাথে সাথেই দূরে কোথাও শিয়ালের কান্নার শব্দ ভেসে এসে হারুর বলা কথাগুলোকে ঢেকে দিল। আমি আমি বাড়ি যাব। তখনই কুটিরের দরজাটা খুলে একটা কণ্ঠস্বর ভেসে আসে, কেন রে ছেলে, ঘুড়ি নিবি না? এই দেখ। কথাটা বলার সাথে সাথেই একটা কালো হাত ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। সে হাতে ধরা একটা ঈগল কালো ঘুড়ি। ঘুড়িটার পেটের কাছে আবার দুটো বড় বড় ঈগলের চোখ। অন্ধকারে সেই চোখ দুটো স্পষ্ট দেখতে পেল হারু। এইরকম ঘুড়ি সে দেখেছিল বীরেনের কাছে, অনেক দাম। লোভে তার চোখ চকচক করে ওঠে। ঘরের মধ্যে আবার কেউ বলে, ভেতরে এসে নিয়ে যা। একটা কনকনে ঠান্ডা বাতাস কুটিরের পেছন থেকে হারুর সারা শরীরে হাত বুলিয়ে মিলিয়ে গেল। হারু ধীর পায়ে এগোতেই দেখল দরজাটা খোলা। শীর্ণকায় এক বৃদ্ধ ঘরের মধ্যে বসে আছে। কালো অন্ধকারের মধ্যে বৃদ্ধের কালো শরীরটা আলাদা করে বোঝার উপায় নেই। ঘরের কোণে হলদে আলো জ্বলছে, কিন্তু সে আলো অন্ধকার দূর করতে অক্ষম। আরো আবছায়া বাড়িয়ে তুলেছে। একটা কাঁচের বয়ম মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছিল। ওঝা মুখ থেকে একটা বিজাতীয় শব্দ করে বলল, থাম, খুব সাহস না? শব্দ থেমে গেল। শুধু কাঁচের শব্দ না, আশপাশে যত শব্দ ছিল সব থেমে গেল।
রাতের প্রাণীদের ডাক, ঝিঁঝি পোকার শব্দ কিচ্ছু নেই। ঘরে ঢুকতেই নাকের মধ্যে একটা বিজাতীয় গন্ধ পেল ছেলেটা। নাকে হাত দিয়ে কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে। পেছন থেকে লেটো হেসে ওঠে। অন্ধকারের ভেতর থেকে ওঝা বলে উঠল, ভয় কিসের? বলেই ঘুড়ি আর লাটাই এগিয়ে দিল হারুর দিকে। হারু ঘুড়িটা ছুঁয়ে দেখে আনন্দে ওর চোখে জল চলে আসে। ওঝাকে প্রশ্ন করল, কি কাজ করতে হবে? কিচ্ছু করতে হবে না, তুই শুধু ঘুড়ি ওড়া, ওর কাজ ও করে নেবে। আমি তবে যাই। এই বলে সে চলে যাচ্ছিল। পেছন ফিরে বলল, আমি না তোমার ঘরটা পরিষ্কার করে দেবো কাল সকালে। ঘরের ভেতর আবার কাঁচের বোতলের ঠোকাঠুকির শব্দ শুরু হলো। হারুর মনে হলো কাঁচের বোতলের মধ্যে কোনো জীবন্ত প্রাণী বন্ধ করে রাখা আছে। সে কোনোভাবে বেরিয়ে আসতে চায়। শোন রে বেটা, দুটো কথা মনে রাখবি, লোভ করবি না, কথা দিয়ে কথা রাখবি। যা এখন পালা। হারু কিছু বুঝল না। বাইরে বেরোতে গিয়ে দেখল লেটো সেই অদ্ভুত শরীরটাকে নিয়ে দরজার পাশেই বসে আছে। হারু বেরোতেই দরজাটা সশব্দে কেউ বন্ধ করে দিল। লেটো শরীরটাকে মৃদু মৃদু দোলাতে থাকে আর ফ্যাঁসফ্যাঁসে গলায় বলে, এখন বাড়ি যাও খোকা, কেমন? কাল থেকে মন দিয়ে ঘুড়ি ওড়িও। হারু জঙ্গলের পথ দিয়ে ছুটতে থাকে। বেরোনোর আগে সে এক ঝলক স্পষ্ট কাঁচের বয়েমের মধ্যে আগুনের গোলা দেখতে পেয়েছিল, ঠিক যেমন মায়ের শরীরটা যখন চিতায় জ্বলছিল সেই রং। বাকিটা পথ প্রায় ছুটেই বাড়ির সামনে এসে দেখল তার বাবার রিকশাটা ঘরের সামনেই রাখা। বাবা যদি দেখে ঘুড়ি লাটাই নিয়ে ফিরছে, তাহলে আজ পিঠে চেলা কাঠ ভাঙবে। কি মনে হতেই হারু গোয়ালের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই বিন্তি চিৎকার করে এগিয়ে আসে। রাজপুত্র রাজ্য জয় করে এসেছেন। হাতে জ্বলন্ত কুপি। হারুর হাতে ঘুড়ি লাটাই দেখে গরম তেলে জল পড়ার মতো চির বেরিয়ে উঠল। উমাগো, এ কি সর্বনেশে ছেলে! ওর মাথা থেকে এখনো সেই ঘুড়ির ভূতকান নামেনি। বলি, এত দামি ঘুড়ি কোথা থেকে চুরি করে আনলে? বলেই আবার উঠোনের মাঝে বসে পড়ে চিৎকার করতে শুরু করলো। হায় 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 হায়, কি সর্বনাশ হলো গো আমার! সতীনের ছেলে একটা দাগি চোর। হারু জানে এ সমস্ত ততক্ষণ চলবে যতক্ষণ না ওর বাবা ওকে মারা শুরু করবে। মদের নেশায় বাবা মারতে শুরু করলেই বিন্তি চুপ হয়ে যাবে। আশেপাশের লোকজন আগে ছুটে ছুটে আসতো, কিন্তু এখন আর কেউ গা করে না। বিন্তির চিৎকারে রমেন ঘর থেকে বেরিয়ে আসে। বাবাকে দেখে ঘুড়িটা পেছনের দিকে লুকিয়ে ফেলল হারু। রমেন ঘর থেকে একটা লাঠি হাতেই বেরিয়েছিল। কি নিয়ে এসছিস দেখি, দেখা শিগগিরই। উঠোনের মাঝখানে চাঁদের আলো মেঘের পর্দা সরিয়ে এমনভাবে পড়েছে যে হারুর হাতে ধরা জিনিসগুলো স্পষ্ট দেখতে পেল রমেন। লাটাই দেখেই চিৎকার করে উঠল, কোথা থেকে পয়সা পেলি? চুরি করেছিস? রমেনের মুখ থেকে বিশ্রী মদের গন্ধ আসছিল। হারু প্রাণপণে ঘড়িটাকে বাঁচাতে চাইল, কিন্তু বাবা এক টান দিয়ে ঘড়িটাকে ছিনিয়ে নিল। হারু বাবার পা জড়িয়ে ধরল। বাবা, আমি চুরি করিনি, ওই ওই জঙ্গলে। কথা শেষ করতে না দিয়ে ছেলেকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘড়িটা ছিঁড়তে গিয়েও পারল না। রমেন উঠোনের মধ্যে পড়ে গিয়ে বিকট চিৎকার করতে শুরু করল। হারু একটু অবাক হয়ে যায়। ঘড়ির উপর নানা রকমের রং বেরঙের নকশা কাটা, কিন্তু বাবা কি দেখে এমন ভয় পেল? রমেন হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল। বিন্তি অবাক হয়ে দেখছিল। কি হলো বুঝতে পারল না। হারু এই সুযোগে তাড়াতাড়ি গোয়াল ঘরে গড়ি লাটাইটা রেখে দাওয়ার পাশে শুয়ে পড়ল। মা মারা যাওয়ার পর থেকে তার ঘরে শোয়ার অনুমতি নেই। ঘরের ভেতর থেকে বাবার কাঁপা কাঁপা কণ্ঠস্বর ভেসে আসে। হারু এগিয়ে গিয়ে দরজায় কান পাতল। আমি স্পষ্ট দেখেছি, লক্ষ্মী হারুর পেছনে দাঁড়িয়ে ওর চুলগুলো হাওয়ায় উঠছিল। কি বিভৎস পোড়া শরীর,
আগুন চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি কালই ওঝার কাছে যাব, সে বলেছিল তো ওকে বন্দি করে রাখবে। সব ঝুট, সব ঝুট। আমি আমি হারুর পেছনে লক্ষ্মীকে দেখেছি, সে প্রেত হয়ে ফিরে এসেছে। হারুর ছায়ার মধ্যে গা মিশে দাঁড়িয়েছিল। তুমি ঘুমিয়ে পড়ো তো, নেশার করে কি দেখতে কি দেখেছো? ছেলেটাকে ধরে আচ্ছা করে দিলে তবে গায়ের জ্বালা চুরতো। পরদিন সকালে বাবার ঘুম থেকে ওঠার আগেই হারু লাটাই আর ঘুড়ি নিয়ে চলে গেল বড় মাঠে। দুদিন পরেই বিশ্বকর্মা পুজো। আজ থেকে জমিয়ে প্র্যাকটিস করবে আর পুজোর দিন সবাইকে তাক লাগিয়ে দেবে। এত ভোরে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। 10টা সাড়ে 10টা বাজলেই আকাশে নানা রং বেরঙের ঘুড়ি উঠতে দেখা যাবে। হারু ঠিক করে পরিত্যক্ত রাজবাড়ির ছাদে গিয়ে ঘুড়ি ওড়াবে। মাঠের মধ্যে ওকে কেউ দেখলে ঝামেলা করতে পারে। রাজবাড়ি এখন পরিত্যক্ত। অনেক বছর আগে এটা জমিদারের কোঠা বাড়ি ছিল। বাইজিদের নাচ গান হতো। কেষ্টপুরের জমিদার মাঝে মাঝে এখানে থাকতেন। বাইজিদের থাকার জন্য এই 3 তলা বিশাল প্রাসাদ বানিয়েছেন। এখন বট অশ্বত্থের চারা আর চামচিকে ছাড়া আর কেউই রাজবাড়িতে ঢোকে না। হারু ছাদে উঠে ঘুড়ির মাঞ্জাটা দেখে নিল। সুতোটা বেশ শক্ত, দুবার তো হাত কেটে গেছিল। হারু কাপড় দিয়ে ন্যাকড়া জড়িয়ে সেটাকে বেঁধে রেখেছে হলুদ দিয়ে। এই মাঞ্জা সুতো কি দিয়ে বানানো কে জানে, খুব শক্ত। সাবধানে ধীরে ধীরে হাওয়ার মধ্যে ঘুড়িটাকে ছাড়তে লাগলো। কেউ একটা থাকলে ধরে উড়িয়ে দেয়, কিন্তু হারুর সঙ্গে কেউ খেলে না। ঘুড়িটাকে হাওয়ায় একটু উড়িয়ে দিতেই হারুর মনে হলো ওর হাত ধরে কেউ যেন লাটাইয়ের দড়ি খুলে দিচ্ছে, আর ঘুড়িটা সত্যিকারের ঈগলের মতো হাওয়ায় ভেসে আকাশের দিকে উড়ে চলেছে। আকাশের বুকে সেটা যেন রাজার মতো উড়তে লাগলো। বেলা বাড়তেই আকাশে আরো ঘুড়ি দেখা গেল। বীরেনের পেট কাটি ঘুড়িটা পতপত করে উড়ছিল। হারুর ঘুড়িটাকে কাটাতে চেষ্টা করে, কিন্তু আশেপাশে আসার আগে হাওয়ার বেগে ঈগল অন্যদিকে সরে যায়। হারুর মনে আজ বেজায় ফুর্তি। হঠাৎ কি মনে হতেই পেটকাঠির পাশে পাশে উঠতে উঠতে মাঞ্জার প্যাঁচ লাগিয়ে সুতোয় টান দিতেই পেটকাঠি কেটে গেল। পাশের পাড়া থেকে ছেলেদের দল চিৎকার করে উঠল, ভোগ কাটা, ভোগ কাটা। বীরেনের মুখটা মনে মনে ভেবে হেসে উঠল হারু। ওর ঘুড়ি কেউ কাটতে পারে না, কিন্তু হারু পেরেছে। রাজবাড়ির দরজা খুলে হুড়মুড়িয়ে একজন এসে ঢুকল। পেছন ফিরে দেখল বীরেন দরজার বাইরেই দাঁড়িয়ে। তুই? আমি ভাবলাম কে এই ঘুড়িটা ওড়াচ্ছে। বীরেনের চোখ দিয়ে আগুন ঝরছিল যেন। দাঁতে দাঁত চেপে বলল, ঘুড়িটা কোত্থেকে ঝাড়লি? ঝাড়বো কেন? তাহলে কোথা থেকে পেলি? কে দিয়েছে তোকে? হারুর খুব রাগ হয়ে যায়। তাতে তোর কি? বীরেন শিকারী বিড়ালের মতো এগিয়ে আসে। হারুর হাত পা ঘামতে শুরু করে। একটু একটু করে পিছনে থাকে সে। ন্যাড়া ছাদের পাশেই একটা বড় মাধবীলতার গাছ। সেখান থেকে থোকা থোকা ফুল ঝুলছে। হারুর পিঠটা এবার ওই গাছের কাণ্ডের গায়ে লাগলো। আর এক পা পিছিয়ে গেলেই ও নিচে পড়ে যাবে। হারু, মাঞ্জা সুতোটা খুলে বীরেনের গলায় পেঁচিয়ে দাও, তাহলে ও তোমাকে মেরে ফেলে দেবে। হারুর মাথার মধ্যে কেউ যেন কথাগুলো বলে উঠল। বীরেন কাছে এসে হারুকে ধাক্কা দিতে যাবে, সেই মুহূর্তে ছাদের কিনারা থেকে সরে গিয়ে লাটাইটা তুলে নিয়ে মাঞ্জা সুতো পেঁচিয়ে দিল বীরেনের গলায়। কয়েকটা প্যাঁচ চামড়ার মধ্যে গেঁথে গেল। ছেলেটা পা দাপাচ্ছে ছাদের ওপর। হারুর চোখে একটা অপরিসীম রাগ। এত বছরের অপমানের শোধ হয়তো এইবার নিতে পেরেছে। কিছুক্ষণ পর বীরেনের পা দুটো স্থির হয়ে আসে। হারুর রাগ কমে আসতেই বীরেনের গলার দিকে চোখ পড়তেই দেখল সরু স্রোতের মতো রক্ত নেমে বীরেনের পুরো জামাটা ভিজিয়ে দিয়েছে। হারুর হাত পা শিথিল হয়ে আসে। ভয়ে বীরেনের শরীরটা ছেড়ে দিতে শরীরটা ধপ করে নিচে পড়ে গেল। পাশের মাঠের থেকে ভোকাট্টা শব্দ ভেসে আসে। আকাশের দিকে তাকালো হারু। আকাশের গায়ে সিঁদুরে মেঘের বুকে রং বেরঙের ঘুড়ি উঠছে। হারুর মনে হলো সারা আকাশ বীরেনের রক্তে মাখামাখি হয়ে গেছে। রাজবাড়ি থেকে সে দৌড়ে নেমে আসে। পথে নামতেই দেখল তার বাবা রিক্সা চালিয়ে বাজারের দিকে যাচ্ছে।
তাড়াতাড়ি রাজবাড়ির জঙ্গলের দিকে লুকিয়ে গেল। বাবা দেখতে পেলে রাস্তার মাঝখানেই মারবে, আর যদি জানতে পারে ওই রাজবাড়িতে ঢুকেছিল তাহলে তো আর রক্ষা নেই। হারু মনে মনে ভাবে পুলিশ ধরে নিয়ে যাওয়ার আগেই ওকে পালাতে হবে, কিন্তু এত স্বাদের ঘড়িটা বীরেনের পাশে রক্তে মাখামাখি হয়ে পড়ে রইল। দৌড়াতে দৌড়াতে কোথায় যাবে বুঝতে পারে না, কিন্তু ঘড়িটা মায়া বিষম বস্তু। হারু কাঁদতে কাঁদতে ছুটল মাজারের দিকে। ওঝার ঘরের সামনে এসে দেখল ঘরে কেউ নেই। একটা দমকা বাতাসে দরজাটা হাট করে খুলে গেল, আর তখনই দেখল ঘরের মেঝে থেকে 1 ফুট ওপরে কমলা আলোগুলো হাওয়ায় ভাসছে। হারু সব ভুলে সেদিকে এগিয়ে গেল। অন্ধকারে এইবার চোখটা সয়ে আসতেই ঘরের মধ্যে থাকা সেই আলোগুলোর উৎস বুঝতে পেরে হারুর মাথা সামান্য টলে উঠল। কাঁচের বড় বড় বয়ামের মধ্যে আগুনের গোলাগুলো ভাসছে যেন জীবন্ত প্রাণ। হারু অবাক হয়ে সেই দিকে তাকিয়ে থাকে। ঘরের মধ্যে ছায়া ছায়া অন্ধকার। হারুর মনে হলো সেই আঁধারের মধ্যে থেকে অশরীরী প্রেতের দল হারুকে দেখছে। তারপরে সমস্বরে কারা যেন বলতে থাকে, খুলে দাও, খুলে দাও। বোতলগুলো নিজের জায়গায় স্থির নেই, খুব জোরে জোরে নড়ছে। তখনই পিছনে জঙ্গল থেকে খচমচ শব্দ ভেসে আসে, হিংস্র সাপদের মাংস ছিঁড়ে খাওয়ার শব্দ, যেন কোনো প্রাণী অনেক দিন অভুক্ত থাকার পর মাংসের আস্বাদন পেয়েছে। আর তার পরম পরিতৃপ্তির শব্দ জঙ্গলের বাতাস বয়ে নিয়ে এসেছে এই কুটিরের ভিতর। মাংস ছিঁড়ে খাওয়ার শব্দের সাথে বোতলগুলো খটখট শব্দ, আর সাথে যোগ দিয়েছে অশরীরীদের মুক্তির আর্তনাদ। সব মিলিয়ে একটা আর্তনাদের মতো ঘরটায় ঘুরপাক খাচ্ছিল। হারু একটা বোতল তুলে নিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে সেই স্বর ভেসে আসে, খোকা, ভুলেও কাজ করো না। হারু ভয়ের চোটে ছিটকে মাটিতে পড়ে যায়। উঠে বসে দেখে ওঝা মাটির উঁচু ঢিপির ওপর বসে আছে। লেটো। ওঝার ডাকের সাথে সাথে পেছনের জঙ্গল থেকে আসা শব্দটা থেমে গেল। পোষা কুকুর তার মালিকের আহ্বানে যেমন ছুটে আসে, লেটো ওঝার ডাক শুনে সেভাবে দরজার বাইরে দাঁড়ালো। আলো জ্বালা। অন্ধকার ঘরের মধ্যে এখন একটা কুপি জ্বলছে। হলদে আলোয় হারু দেখল লেটোর মুখের দুপাশেই রক্ত লেগে আছে। হারুর চোখ বড় বড় হয়ে যায়। ওঝা লেটোর দিকে তাকাতেই আবার সেই 4 হাত পা এক করে ছুটল জঙ্গলের দিকে। হারু পাথরের মতো বসে থাকে, ওঝার চোখ বন্ধ। অনেকক্ষণ পর হারু বলল, আজকে সব জানি, সব জানি, তাই তো লেটোকে পাঠালাম তোর ঘড়িটা নিয়ে আসতে। কি জানিস বেটা, ও ঘড়ি রক্ত ছাড়া থাকতে পারে না। আমার ঘুড়ি চাই না, তুমি ফেরত নিয়ে যাও। আকাশ বাতাস কাঁপিয়ে ওঝা হেসে উঠল। সেই হাসির শব্দ শুনে একপাল শেয়াল করুণ সুরে কেঁদে উঠল। ঘরের ভেতর ওঝার চোখগুলো সাথে সাথে জ্বলে উঠল। কাঁচের বয়ামের হলদে আলোগুলো জ্বলে উঠেছে। চারপাশের পরিবেশের প্রভাবে হারুর শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। আর বসে থাকতে না পেরে ছুটে বেরিয়ে যায় সে। পেছন থেকে ওঝার কণ্ঠস্বর সে শুনতে পায়, চিন্তা করিস না, তোকে কেউ ধরতে পারবে না। হারু পেছন ফিরে তাকিয়ে দেখল মেঘের মতো ধোঁয়ার স্তর কুটিরটা ঢেকে রেখেছে, আর সেই কুটিরের অনেকটা উপরে 2 হলদে আগুনের গোলা দৈত্যের মতো হারুর ছুটে যাওয়া পথের দিকে তাকিয়ে আছে। ছুটতে ছুটতে যখন গ্রামের সীমানায় পৌঁছায়, তারপর সে জোরে জোরে শ্বাস নেয়। জঙ্গলের পথে আর এক মুহূর্তের জন্য থামেনি। তবে মাঠের মাঝখানে আসতেই ওর সারা শরীর জমে আসে। ফাঁকা মাঠে রাতের অন্ধকারে ঈগল ঘড়িটা বাতাসে পথপথ করে উঠছে। হারু ভয়ার্ত চোখে মাঞ্জার সুতো বরাবর নিচের দিকে তাকিয়ে দেখল লাটাইটা মাঠের মাঝখানে কোনো অদৃশ্য হাত ধরে রেখেছে। হারুর মনে হলো তার শরীরটাকে কেউ যেন ওই ঘড়ির দিকে টানছে। সে প্রবল চেষ্টা করেও নিজেকে আটকাতে পারল না।
দূর থেকে দেখে মনে হচ্ছিল শূন্যে লাটাইটা অদৃশ্য কেউ ধরে রেখেছিল, কিন্তু কাছে আসতে দেখে লেটো ধরে আছে। হারুকে দেখেই লেটো বিশ্রী শব্দ করে হেসে লাটাই হাতে দিয়ে বলল, কাল সকালে একবার এসো খোকা, তোমার সঙ্গে কথা আছে, ভয় পেও না। বলেই ছুটে জঙ্গলের দিকে পালিয়ে গেল। ধীর পায়ে হারু এগোয় বাড়ির দিকে। রাজবাড়িটার পেছন থেকে অনেক লোকের শব্দ আর কান্না মিলিত আওয়াজে বুঝতে পারল গ্রামের লোক বীরেনের শরীরটা খুঁজে পেয়ে গেছে। হারু সেদিকে না গিয়ে বাড়ির পথ ধরল। বাড়িতে ঢুকে দেখল এখনো একটা আলো জ্বলছে না। বিন্তি পা ছড়িয়ে দাওয়ায় বসে আছে। হারুকে দেখে অন্যদিন ঝাঁঝিয়ে ওঠে, আজ যেন দেখেও দেখল না। হারু পাশে গিয়ে বলল, মা খিদে পেয়েছে, সারাদিন কিচ্ছু খাইনি। বিন্তি যেন একটা ঘোরের মধ্যে থেকে জেগে উঠল। চারিদিকে তাকিয়ে বলল, অন্ধকার হয়ে গেছে, কিন্তু আলো জ্বলানো হয়নি। তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে হ্যারিকেনে জ্বালিয়ে হারুর দিকে তাকিয়ে বলল, তুই কখন এলি? ছেলেটা একটু অবাক হয়। বিন্তি সাধারণত তার সাথে এত ভালোভাবে কথা বলে না। এই তো এখনই এলাম, কিন্তু মা ভীষণ খিদে পেয়েছে। ঘরে মুড়ি চিড়ে আছে, নিয়ে খা, আজ রান্না করিনি। হারু জলমুড়ি খেয়ে বারান্দায় বসে রইল। মা, বাবা আসেনি? বিন্তি ফ্যালফ্যালে চোখে তাকিয়ে রয়েছে উঠোনের দিকে। তখনই হারুর খেয়াল হলো ঘরের মধ্যে থেকে একটা চাপা গোঙানির শব্দ ভেসে আসছে। হারু হ্যারিকেনের আলো উস্কে দিয়ে দেখে বাবা ঘরে খাটের কোণে জুবুথুবু হয়ে বসে বিড়বিড় করে কি যেন বলছে। হারু পা টিপে এগিয়ে যায়। রমের নিজের ছায়ার দিকে তাকিয়েই বলছে, লোকে খবর করে দেয়, খবর করে দেয়, আমি খবর করে দেয়, আমি ভুল করেছিলাম। আমি ওই মেয়ে ছেলেদের কথায় তোর মাসিকের কাপড় দিয়ে এসেছিস, তোর মাসিকের কাপড়টা ওই ওঝার কাছে দিয়ে এসেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দেয়, আমায় জানে মারিস না, আমাকে জানে মারিস না। হারু প্রথমে বুঝতে পারল না কথাটা, কিন্তু মায়ের নামটা শুনে তার সারা শরীর কেমন করে উঠল। মনে মনে ভাবল, বাবা কি মাকে ইচ্ছে করে মেরে ফেলেছে? গ্রামে অনেকেই এই কথাটা বলে। হারু বিন্তির দিকে একবার তাকালো। এমন হাত পা ছড়িয়ে বসে আছে যেন তার সব হারিয়ে গেছে। হারুকে বেরোতে দেখে বলল, সব শেষ হয়ে যাবে বলেছিল, প্রিয় জিনিসটা সময় এলে নিয়ে নেবে, বীরেনকে নিয়ে নিল। তখনই ঘরের বাইরে থেকে মহিলা কণ্ঠের কান্নার শব্দ শুনে হারু দেখল বীরেনের মা ছুটে রাজবাড়ির দিকে যাচ্ছে, আর তার পেছনে ওদের বাড়ির কাজের লোকেরা একসাথে চিৎকার করছে, ওদিকে যেও না বৌদি, ওদিকে যেও না, তুমি সহ্য করতে পারবে না। হারু ধীরে ধীরে ওই ভিড়ের সঙ্গে মিলে রাজবাড়ির দিকে হাঁটতে লাগলো। বীরেনের শরীরটা ছাদ থেকে নিচে নামানো হয়েছে। হ্যারিকেনের আলোয় দেখল মাঞ্জার প্যাঁচ দেখা যাচ্ছে না। বীরেনের গলার অংশটা কেউ যেন খুব লেখিয়েছে। হারুর তখনই মনে পড়ল লেটোর মুখে রক্ত লেগেছিল। তবে কি লেটোই? হারুর অনেক জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছিল ছেলেটা। কেন ঘুড়ির জন্য জেদ করল সে? ভিড়ের মধ্যে থেকে কেউ বলে উঠল, দেখে তো মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ারের কাজ, টুটিটা ছিঁড়ে নিয়েছে। ওঝার বলা কথাগুলো তখনই মাথার মধ্যে ভেসে ওঠে। ভয় নেই, ভয় নেই, তোর কথা কেউ জানতে পারবে না, লেটো সব সামলে নেবে। ওর সারা শরীর কেঁপে উঠল। বীরেনের বাবা ছেলের শরীরের উপর আছাড়ি পিছাড়ি খাচ্ছে। মা ঘন ঘন জ্ঞান হারাচ্ছে। হারুর মনে হলো নিজের মাথাটাই যেন নিজে ফাটিয়ে দেয়। একটা ঘুড়ির জন্য সে কত বড় সর্বনাশ করল। ছুটে বাড়ি চলে গেল সে। উঠোন ফাঁকা, বাড়িতে কেউ নেই। ঘুড়িটা উঠোনের মাঝে পড়ে আছে। রাগে দুঃখে ঘুড়িটাকে কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিল। কাঠিগুলোকে ভেঙে ফেলল। লাটাইটা ছুঁড়ে দিল বাড়ির বাইরে।
কিচ্ছু ভালো লাগছে না, আর কিচ্ছু চাই না। গুড়ি নিয়ে যাও, বীরেনকে ফিরিয়ে দাও, ওর বাবা মার কাছে ফিরিয়ে দাও। আমি গুড়ি ওড়াবো না, আমি আর কোনোদিন গুড়ি ওড়াবো না। বলেই মুখ বুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙল তখন সূর্য মাথার উপর উঠে গেছে। বাইরে থেকে রান্নার ছ্যাঁকছুক শব্দ আসছে। বিন্তি কলকল করে কার সাথে যেন কথা বলছে। হারু উঠে বিছানার উপর বসল। হারুকে বেরোতে দেখে বিন্তি বলল, এই তোকে পাড়ার ছেলেরা ডাকতে এসেছিল, বীরেনের বন্ধুদের পুলিশ ডেকেছে। বীরেনের কথা শুনেই ভয় কুঁকড়ে যায় সে। বিন্তি প্রশ্ন করে, কি হলো তোর সাত সকালে? ভয় পাচ্ছিস কেন? কিছু করেছিস? হারু দুপাশে মাথা নাড়ল। পুলিশ এসেছে, তোরা তো মাঠের দিকেই খেলতে যাস, পুলিশ সবাইকে জিজ্ঞাসা করবে। ওর বন্ধুরা বলছিল কাল তুইও ওই মাঠের দিকে গেছিলিস। হারু কি বলবে বুঝতে পারল না। ভাগ্যিস কালকে ওকে রাজবাড়ির উপরে ঘুড়ি ওড়াতে বীরেন ছাড়া আর কেউ দেখেনি। ছেলের দল হুড়মুড়িয়ে বাড়িতে ঢুকে পড়ল। চল হারু, পুলিশ ডাকছে। আমি কিছু করিনি। আরে ভয় পাচ্ছিস কেন? আমরা সবাই বলবো আমরা কিছু জানি না। শঙ্কর এগিয়ে গেল হারুদের গোয়ালের দিকে। কি সুন্দর ঘুড়িটা! হারু দেখল কাল রাতে ছিঁড়ে টুকরো টুকরো করা ঘুড়িটা আবার জুড়ে গেছে। সেই বড় বড় লাল লাল চোখ নিয়ে তাকিয়ে আছে। বিন্তি কড়াইয়ের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল ঢেলে দিতেই গড়গড় করে ফুটতে লাগলো। হারুর দিকে একটা থালা এগিয়ে দিয়ে বলল, ভাতটা খেয়ে যা, পুলিশ সাহেবরা যা জিজ্ঞাসা করবে সব সত্যি করে বলবি। খেয়ে হাত মুখ ধুয়ে বিন্তিকে জিজ্ঞেস করে, মা, বাবা কোথায়? বিন্তি হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছে বলল, জানি না, সকাল হতেই ছুটলো ওই মাজারের দিকে, ভীমরতি চেপেছে। কথাটা শেষ করেই কি যেন একটা মনে পড়তেই শিউরে উঠল। তাড়াতাড়ি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হারু আর কিছু না বলে ছেলেদের দলের সাথে বেরিয়ে যাচ্ছিল। তখনই একটা ছেলে বলল, হারু, ঘড়িটা নিয়ে নে। কিন্তু পুলিশ? আরে পুলিশরা তো জিজ্ঞেস করে ছেড়ে দেবে, আমরা সবাই মিলে মাঠে গিয়ে খেলবো। বীরেন তো এখন নেই, এখন আমরা তোর সঙ্গে খেলবো। কালকে মনে আছে তো, বিশ্বকর্মা পুজো কাল। কম্পিটিশন হবে? ছেলেরা এগোতে থাকে। হারুর কথার আর কোনো উত্তর দিল না। ওরা মাঠের মাঝখানে দেখল রাজবাড়ির পাশে অনেক পুলিশ। রমাপদর পরনে কাল রাতের পোশাক। একজন পুলিশ পাশ থেকে বলল, কোনো বুনো জানোয়ারের কাজ, নইলে এত গভীর দাঁতের ক্ষত সম্ভব নয়। কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছিল যে দম আটকে মারা গেছে। না, পোস্টমর্টম রিপোর্ট যতক্ষণ না আসে ততক্ষণ বোঝার কোনো উপায় নেই। হতে পারে কেউ মেরে রেখে যাওয়ার পর কোনো জানোয়ার আক্রমণ করেছে। কিন্তু গ্রামে এরকম জঙ্গলি জানোয়ার আসবেই বা কোথা থেকে? এসব টুকরো কথাগুলো হারুর সারা শরীর শিথিল করে দেয়। দুপুর অবধি ওরা মাঠেই কাটালো। মন মেজাজ কারোরই ভালো নেই। কেউ ভালো করে ঘুড়ি ওড়াতেও পারল না। কাল পাশের পাড়ার সঙ্গে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আছে, কিন্তু এ পাড়ার সবারই মন মেজাজ খারাপ। বিশ্বকর্মা পুজোটাও রিক্সা স্ট্যান্ডের নমনম করে হবে। এদিকে পাশের পাড়ার ছেলেরা আজও এসে বলে গেছে কালকে ভালো করে না খেলতে পারলে সারা বছর হেরো হেরো বলে ডাকবে। দীর্ঘশ্বাস ফেলে হারু হাঁটতে থাকে। ওর মাথার মধ্যে ঘুরছিল বিন্তির কি এমন মনে পড়ল যে এত ভয় পেল। আর বাবা কোথায়? কাল রাতে বাবা কেন মায়ের কাছে ক্ষমা চাইছিল? এসব ভাবতে ভাবতে হারু দেখল সে গ্রামের দিকে না গিয়ে শ্মশানের পাশে বিশালক্ষীর মন্দিরের রাস্তায় এসে পড়েছে। খুব ছোটবেলায় মায়ের সাথে এক দুবার এসেছিল। ততক্ষণে আধার নামতে শুরু করেছে। হারু উল্টো দিকে ফিরে গ্রামের পথ ধরতে যাবে, তখনই পেছন দিকে কারোর কণ্ঠস্বর শুনে দাঁড়িয়ে পড়ল। ও খোকা, ওইদিকে কোথায় যাচ্ছ? হারু পিছনে ফিরে তাকিয়ে দেখল মাকু গয়লানি। ছোটবেলায় মায়ের সাথে গিয়ে ওদের বাড়ি থেকে দুধ নিয়ে আসত। হারু এগিয়ে যেতে মাকু বলল,
তুই হারু না, লক্ষ্মীর বেটা? হারু ম্লান হেসে মাথা নাড়ল। তুমি কেমন আছো ঠাম্মা? আর এই জঙ্গলের মধ্যে কি করছো? এখন তো আর কাজ করতে পারি না, ছেলেরা এখানে রেখে গেছে, তাই মায়ের মন্দিরে থাকি। তুই কি মায়ের কাছে এসেছিলিস? হারু দুদিকে মাথা নাড়ল। বুড়ি আবার বলল, সকাল থেকে কিছু পেটে পড়েনি মনে হচ্ছে। আয় আয়, একটু ফল প্রসাদ খাবি। আজকে সকালে সন্দেশ পেয়েছি, ভাবছিলাম কেউ আসবে, দেখ মা তোকে পাঠিয়ে দিল। আয় বাবা আয়, একটু খেয়ে যা। বৃদ্ধার সঙ্গে কথা বলে হারুর মনে ভয়ের মেঘ সরে সূর্যের আলো বেরিয়ে আসে। ছোট মন্দির, লাল মেঝে, গর্ভগৃহের ভেতর থেকে ফুল, বেলপাতা, ধূপের অদ্ভুত সুন্দর গন্ধ ভেসে আসছে। হারুর শরীরে যে ভারী ভাবটা ছিল সেটা এখন আর নেই। হারুর মাথায় হাত বুলিয়ে গয়লানি বলল, তোর কি হয়েছে বাবা? তোকে এমন কেন দেখাচ্ছে? হারু বৃদ্ধাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। এই কদিন যা যা হয়েছে সব খুলে বলল। নিজের কোনো বিপদের কথা চিন্তা না করেই সব বলে ফেলল। বৃদ্ধা হারুর ঘড়ির দিকে তাকিয়ে বলল, বাবা, এটা অনেক খারাপ একটা তন্ত্রক্রিয়া। ওই ওঝা আত্মাবন্দি করতে পারে। ওই ঘরে যে কাঁচের বোতলগুলো দেখেছিস, ওর মধ্যে সবার একটা করে আত্মাবন্দি আছে। ওই যে হলদে আলো, ওগুলো আর কিচ্ছু না রে বাবা, আমাদের শরীরের এমন একটা অঙ্গ যেটা কোনোদিন নষ্ট হয় না। বলেই হারুর পেটের দিকে ইশারা করল। হারু তাকিয়ে বলে, নাভি? হ্যাঁ রে বাবা। ঠাম্মা, আমি মায়ের গলা শুনতে পাই। হারুর মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানি লক্ষ্মী ওখানেই বন্দি আছে। কত রাত যে ওর আওয়াজ শুনেছি, ভেবেছি মনের ভুল। এখন বুঝি রে, মেয়েটা মুক্তির জন্যই ডাকছে। তুই পারবি ওকে মুক্তি দিতে? কিভাবে? এই ঘুড়িটা তো আমার পিছু ছাড়ছে না। এটা ঘুড়ি না রে বাবা, ওই ওঝার পোষা পিশাচ। দেখ দেখ ওর চোখ দুটো। হারু অন্ধকারে তাকিয়ে দেখল ঘুড়ির মধ্যে আঁকা সেই চোখ জোড়া ধকধক করে জ্বলছে। বিনতি তোর বাবার হাত দিয়ে মায়ের কোনো ব্যবহার করা কাপড় ওঝাকে দিয়ে তোর মাকে পথ থেকে সরিয়ে দিয়েছিল। ওঝা তার বদলে প্রিয় জিনিস চেয়েছিল, সেটা তোর বাবা দিতে পারিনি। সেই কারণে এবার বিনতি মরবে। আজ নয় কাল তোর সময় আসবেই, কর্ম কাউকে ছাড়ে না। কাল রাতে বিনতির অসংলগ্ন কথাগুলোর অর্থ স্পষ্ট হয়, কিন্তু মাথার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ওঝা কি চেয়েছিল যা বিনতি দিতে পারেনি? বাবাই বা কেন ভয় পেল? হারু উঠে দাঁড়িয়ে বলল, আমি আসি ঠাম্মা। একটু দাঁড়া। বলেই মন্দিরের ভেতর থেকে মায়ের প্রসাদী লাল সুতো এনে হারুর হাতে বেঁধে দিয়ে বলল, সময় বুঝে এটা ব্যবহার করবি। ওই ঘুড়ি কিন্তু এখন তোর সঙ্গে সঙ্গেই থাকবে, ওটা কিন্তু তোকেই নষ্ট করতে হবে। যেভাবে মায়ের থেকে সন্তানকে আলাদা করে দেয়, ঠিক সেভাবে। ওঝা ডাকবে তোকে, তুই যাবি না। তোর হাত দিয়ে বিনতির সর্বনাশ করাতে চায়। ও ওত পেতে রয়েছে। 108 সধবা নারীর নাভি জোগাড় করে এখান থেকে চলে যাবে। খুব সাবধান বাবা। হারু গ্রামে ঢুকতেই দেখল বীরেনের বাড়ির সামনে ভিড়। বীরেনের মা বুক চাপড়ে কাঁদছে আর বলছে, ওটা যা চেয়েছিল সেটা ওকে কেন দিলে না? এখন এই সম্পত্তি নিয়ে কি করবে? বড় লোক হওয়ার এত শখ যে যে ছেলেটাকেও বলি দিলে। বউয়ের কথা শুনে রমাপদর চোখ দুটো জ্বলে উঠল। 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে দিতে বলছিস? এখানে আশ্রম করবে? কিভাবে ছেড়ে দেব? তারপর তো কতবার গিয়েছিলাম, ওই চেলাটা ঢুকতে দিল না। লোভ লোভ।
বেশি কথা বললে তোর বন্দোবস্ত করে আসবো। হারুর সারা শরীর হিম হয়ে আসে। কি মনে হতেই পিছন দিকে ফিরে তাকালো। তখনই দেখতে পেল জঙ্গলের ভেতর থেকে হলদে দুটো চোখ এখন ওর দিকে তাকিয়ে আছে। সে চোখের দৃষ্টি বড় ভয়ানক। হারু আর সেদিকে না তাকিয়ে জোর পায়ে হেঁটে গেল বাড়ির দিকে। বিন্তি, রমেন কেউই নেই। আশপাশ থেকে অনেক লোকের মিলিত কণ্ঠস্বর ভেসে আসছে। ঘুড়ির লড়াই, ঘুড়ির লড়াই, ঘুড়ির লড়াই। চলে আসুন স্কুলের মাঠে, প্রতিযোগিতা শুরু হবে সকাল 10টায়। ভাই, বোন, দাদা, দিদি সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আসুন আসুন আসুন। মাইকে প্রচার করছে কালকের প্রতিযোগিতার। প্রতি বছর হয়। হারুর মনে পড়ল কাল বিশ্বকর্মা পুজো। দীর্ঘশ্বাস ফেলে দাওয়ায় উঠতে গিয়ে দেখল সেই কালো ঘুড়িটা খাটের নিচে পড়ে আছে। হারু ভয়ের চোটে দরজা বন্ধ করে দাওয়ায় বসে রইল, কিন্তু খেয়াল করল না বিন্তির নিথর দেহটা গোয়ালে পড়ে আছে, গলায় সেই মাঞ্জার প্যাঁচ। পরদিন সকাল হতেই পাড়ার ছেলেরা বাড়ি এসে প্রায় জোর করে নিয়ে গেল হারুকে। স্কুলের মাঠে লোকে লোকারণ্য। দুদিন আগে গ্রামে এত বড় দুর্ঘটনা হয়ে গেল, কিন্তু এই গ্রামের লোকজন এরকমই, সবাই সব ভুলে গেছে। জোরে জোরে হিন্দি গান চলছে মাইকে। ছেলেপিলের দল ঘড়ি লাটাই নিয়ে সব তৈরি। পাশের পাড়ার মাইকের শব্দ ভেসে আসছে। প্রতি বছর এই বিশ্বকর্মা পুজোর দিন একটা বিরাট উৎসব চলে। ঘুড়িগুলো বাতাসের কাঁধ বেয়ে উড়ে বেড়াতে লাগলো। হারু শুকনো মুখে লাটাই ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু হারুর ঘুড়ি পাশের সমস্ত ঘুড়িগুলোকে টপাটপ কেটে দিচ্ছে। এক একটা ঘুড়ি কাটছে আর লোকেদের চিৎকার ভেসে আসছে, ভোগ কাটা, ভোগ কাটা। কিন্তু হারুর মন অন্যদিকে। কাল ঠাম্মার বেঁধে দেওয়া লাল সুতোটা হাতে বেশ গরম হয়ে উঠেছে। কাল বৃদ্ধা কি বলতে চেয়েছিল সেটা এখনো বুঝতে পারেনি। হারুর পাশের ছেলেদের দল চিৎকার শুরু করেছে। সেই কালো ঈগল ঘুড়িটা পাশের পাড়ার ঘুড়ি কেটে এখন ওদের ঘুড়ি কাটতে শুরু করেছে। ছেলেরা চিৎকার করছে, আমাদের ঘুড়ি কাটছিস কেন? এই এই আমাদের ঘুড়ি কাটছিস কেন? কালো ঘুড়িটা যেন দৈত্যের মতো আকাশময় ঘুরে বেড়াচ্ছে। সকালে ঝলমলে রোদ মিলিয়ে গিয়ে এখন সারা আকাশে কেমন যেন কালো কালো থোকা থোকা মেঘে ভরে গেছে। মুহুর্মুহু বাতাস আর তার সাথে বিদ্যুতের চমক দিচ্ছে। একে একে সবাই চলে গেছে, কিন্তু হারু কিছুতেই লাটাইটা হাত থেকে ফেলতেই পারছে না। কালো মেঘের গায়ে বিদ্যুতের রেখা ঝলকে ঝলকে উঠছে। তার মধ্যে সেই কালো ঘুড়ি একা উড়ে বেড়াচ্ছে, যেন সমস্ত গ্রামটার ওপর তার কড়া নজর। হঠাৎ রাজবাড়ির দিকে চোখ পড়তেই হারুর সারা শরীরটা কেঁপে উঠল। বীরেন সেখান থেকে ওর দিকে তাকিয়ে রয়েছে। তার মুখে একটা অপার্থিব হাসি। ঘাটটা একদিকে বেঁকে আছে। হারু ছুটে পালাতে চেষ্টা করলো, কিন্তু তার হাত দুটো লাটাইয়ের সাথে কেউ যেন বেঁধে দিয়েছে। আশেপাশে কেউ নেই, পুরো গ্রাম যেন শূন্য হয়ে গেছে। ভর দুপুরে সাঁঝ নেমেছে কেষ্টপুরে। এক অতিকায় প্রেত যেন গ্রামের ওপর নিজের দীর্ঘশ্বাস ফেলছে। হারু হাতের লাল সুতোর দিকে তাকাতেই বিদ্যুৎ চমকের মতো একটা কথা মাথায় ভেসে আসে। তখনই আকাশ বাতাস বিদীর্ণ করে একটা বিদ্যুৎ চমকে উঠল। বিদ্যুতের ঝলকানিতে হারুর মনে হলো অনেকগুলো ছায়া মূর্তি জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে আছে। তারা যেন বলছে, আরো পালিয়ে যা, শিগগিরই এখান থেকে পালিয়ে যা। হারু বিশালাক্ষী মায়ের সুতো খুলে মাঞ্জার সঙ্গে বেঁধে দিতেই ফট শব্দ করে ঘুড়ির মাঞ্জা ছিঁড়ে যায়। বিদ্যুতের একটা রেখা কালো ঘুড়ির ওপর ছুটে আসে। আকাশের বুকে দাউ দাউ করে জ্বলে ওঠে ঘুড়িটা। লাটাইটা নিচে পড়ে যায়। জঙ্গলের ভেতর থেকে অনেক মিলিত কণ্ঠের আর্তনাদ ভেসে আসে। সেদিকে উদ্ধত আগুনের শিখা দেখতে পেয়ে ছুটল সে। মাজারের পেছনে এসে দৃশ্য দেখে হারুর পা মাটিতে শক্ত হয়ে বসে যায়। ওঝার কুটির জ্বলছে।
লেটোর গলায় সেই মাঞ্জা সুতোর প্যাঁচ লেগে আছে। বীরেনের মতো সেও মরে পড়ে আছে। ওঝার পুড়ে যাওয়া কালো শরীরটা উল্টো করে কেউ যেন গাছে ঝুলিয়ে দিয়েছে। হারুর মনে হলো সেই ঘরের ভেতর থেকে কেউ যেন ওকে ডাকছে। আগুনের বলয় পেরিয়ে হারু ঝাঁপ দিল ঘরের মধ্যে। কাঁচের বয়মগুলো এখনো সেই জ্বলন্ত আগুনকে বুকে নিয়ে ঠকঠক করে নড়ছে। ওরা মুক্তি চায় হারু, ওদের মুক্তি দাও। ঠাম্মার কণ্ঠস্বর শুনতে পেলেও কাউকে দেখতে পেল না। গাছের শুকনো ডাল তুলে বোতলগুলোতে বাড়ি মারতেই হলদে আলোগুলো শূন্যে উঠে একটা আকৃতি নিল। হারু চেনে সেই অবয়ব। গলা ঠেলে কান্না উঠে আসে। মা! হারু হাত বাড়িয়ে ছুঁতে চায়, কিন্তু পারল না। হলদে আলো নিভে যায় এক এক করে। হারুর শরীর ভেঙে আসে। চোখ বন্ধ করে শরীরটা ছেড়ে দিতেই মনে হলো বায়বীয় দুটো হাত ওকে ধরে নিল। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, মা! মা! মা, আমি ইচ্ছে করে ওকে মারিনি, আমি মারতে চাইনি। হারুর যখন চোখ খুলল তখন সে বিশালাক্ষী মন্দিরের সামনে বাবার কোলে মাথা দিয়ে শুয়েছিল। মন্দিরের দিকে তাকিয়ে অবাক হয়। ভগ্নপ্রায় অবস্থা মন্দিরের। তারপর মনে পড়ল, মাকু গয়লানি তো প্রায় 10 বছর আগেই গত হয়েছেন। তাহলে কে এসেছিল ওকে বাঁচাতে? হারুর চোখ জলে ভরে ওঠে। বাবা আগের মতো হারুকে 2 হাতে জড়িয়ে ধরল। দুর্বল শরীর নিয়ে হারু উঠে দাঁড়াতেই দূর থেকে শুনতে পায়, ভোগ কাটা, ভোগ কাটা। কেঁপে উঠল ছেলেটা। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখল অনেকগুলো সাদা ঘুড়ি উড়ছে। মাঠের ভেতর থেকে ভেসে আসছে বিশ্বকর্মা পূজার মন্ত্র। ওম বিশ্বকর্মান বিন্ধো হে জগৎ দৃষ্টা হে ধীমহি তন্ন বিশ্বকর্মা প্রচাদহাত। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, শ্মশানের পাশে কিসের মন্দির ছিল? সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। দুর্গাপুজোয় গ্রামের বাড়িতে এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরদাতাদের নাম হল, হুগলি ছত্রসাল খানাকুল থেকে বলেছেন সমরেন্দ্র মাখাল। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে বলেছেন গণেশ মাইতি। কলকাতা লেদার কমপ্লেক্স থেকে বলেছেন হেমন্ত মণ্ডল এবং তার ছেলে সার্থক মণ্ডল। রায়গঞ্জ থেকে বলেছেন মৃণালিনী ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুর থেকে গোপাল নায়েক। উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে পিন্টু ডাকুয়া। ময়নাগুড়ি থেকে আরোহী দাস। বাগনান থেকে বলেছেন প্রিয়া ঘোষ। হাওড়া উলুবেড়িয়া থেকে বলেছেন শুভ দলুই, মৌমিতা দলুই এবং তাদের ছেলে সুব্রত দলুই। পশ্চিম মেদিনীপুর থেকে বলেছেন জয়দেব পাল। হুগলি থেকে মনোজিৎ। হাওড়া ঝিকিরা থেকে পুষ্পেন্দু। নিউটাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল। সুরাট থেকে SK হাসান। হাওড়া খালপাড় থেকে বলেছেন সাথী মাইতি। মালদা থেকে মৌসুমী রায়। বাংলাদেশ থেকে সুদীপ্ত। মালবাজার থেকে বলেছেন রাধারানী। বাঁকুড়া থেকে শিল্পা নায়েক। বিরাটি থেকে সায়রী চক্রবর্তী। সাবাং থেকে বলেছেন শুভঙ্কর দাস। হাবড়া থেকে মৃণালিনী সরকার। ব্যারাকপুর থেকে বলেছেন ব্রততী বোস। পূর্ব বর্ধমান থেকে বলেছেন রাজ কোঙ্গার। রাশিয়া থেকে বলেছেন রাকেশ বারুই, সঞ্জয় সরকার ও রাজুদা। হাওড়া বটগাছিয়া থেকে পূজা যাদব। কলকাতা থেকে শর্মিলা সর্দার। তারকেশ্বর থেকে বলেছেন সুনীল বেরা। কৃষ্ণনগর থেকে নন্দিনী মণ্ডল। গুজরাট থেকে বলেছেন পরেশ। নদিয়া চাকদহ থেকে দীপু বিশ্বাস। বাংলাদেশ জামালপুর থেকে বলেছেন শেখ ফরিদ আহমেদ। পশ্চিম বর্ধমান থেকে শুভ্রা মিশ্র। কুলগাছিয়া থেকে অঙ্কুশ মান্না। পূর্ব বর্ধমান থেকে
অয়ন পাল, বনগাঁ আকাইপুর থেকে শর্মিলা হালদার এবং পশ্চিম মেদিনীপুর থেকে বলেছেন মানস জানা। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।